তো আমরা শুরু করি মৌলিক সংখ্যার পরিচয়। তাহলে মৌলিক সংখ্যা মানে কি? আমরা আহ, যে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক সংখ্যার ভাজক কয়টা? দুটি, অর্থাৎ এক এবং ওই সংখ্যা, তাই তো? আমরা গত ক্লাসে আমরা ভাগ বিভাজ্যতা জেনেছিলাম, এবং সেই হিসাবে আজকে আর আমরা এই বিভাজ্যতার অংশটুকু আর পড়ছি না। আমরা সরাসরি চলে যাচ্ছি তোমার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার ধারণা নেওয়ার জন্য। তো এখানে প্রথমে তোমাকে টপাটপ বলে যেতে হবে 100-র ভিতরে মৌলিক সংখ্যাগুলো। যেহেতু আমি গত ক্লাসে তোমাকে বিভাজ্যতা দেখিয়েছিলাম, সেহেতু তোমাকে টপাটপ বলে যেতে হবে যে কোনটা মৌলিক আর কোনটা মৌলিক না। প্রথমে তুমি নিজেই বলো 1 থেকে 100 পর্যন্ত বলে যাও। হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলো বলে যাও। দুই। ভেরি গুড। 17-র পরে কত বললে? 17-র পরে 19। 19, হ্যাঁ, 19, 23, তারপরে 23-এর পরে 27 কি করে মৌলিক? হুম। ইয়েস। 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 কি করে 39? হ্যাঁ, কেন? 9 আর 3 12, শর্ট সূত্র কি? 9 আর 39 মানে কি 3 আর 9, তাহলে 9 আর 3 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 39কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 × 3 = 39 না? হ্যাঁ, তাহলে আমরা ওই ওই যে ওই ওই টেস্টটা করব, যে তিনের টেস্ট, তিনের যোগফলের যে টেস্ট ওইটা করে নেব। ঠিক আছে? ওকে। এরপরে 41, ভেরি গুড। 43, ভেরি গুড। ভেরি গুড। হুম। 5 আর 1 6, হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। 53, ভেরি গুড। তারপরে কেন? তিনের টেস্ট করো। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। নেক্সট। 59, ভেরি গুড। বলো বলো। কেন? 59-এর পরে কত বললে? হ্যাঁ। 61, ভেরি গুড। 67। 71, ভেরি গুড। হ্যাঁ, 73 মৌলিক সংখ্যা। 73 যাবে কি করে? হুম। 79, ভেরি গুড। 83, ভেরি গুড। 83 তো অবশ্যই 83, হ্যাঁ। তারপরে 87 কি করে? 87 তিনের টেস্ট করো। হ্যাঁ, তিনের টেস্ট। তিনের টেস্ট। হুম। 3 দ্বারা বিভাজ্য। হুম। তারপরে
89, ভেরি গুড। 91 কি করে? ওই যে বলছিলাম আমি যে যখন তিনের টেস্ট খাটবে না তখন আবার চিন্তা ভাবনা করতে হয় যে সাতের টেস্টটা করার জন্য 100-র ভিতরে। হ্যাঁ, 3, 7, 7, 13, 91। হ্যাঁ, ওই যে ওই বললাম যে যখন তিনের টেস্ট খাটবে না কিছু কিছু ক্ষেত্রে তখন হচ্ছে আমাদের সাতের টেস্ট করতে হয়। হ্যাঁ, ওকে। তারপরে 91 পরে কোনটা? সাতানব্বই। কারণ 93 তো ভাগ করা যায় 3 দ্বারা। হ্যাঁ, তাহলে 97। হ্যাঁ, 97। তাহলে আর আছে? আর আছে? আর নাই, ভেরি গুড। 25টা, তাহলে কয়টা হলো? 25টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। আচ্ছা, তাই যদি হয় আমরা এই তো প্রায় তুমি 100 পর্যন্ত প্রায় সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে তুমি এই গাণিতিক সমস্যাগুলো পড়ো তো একটু 100-র উপরেও আছে, তারপরে আমি সমস্যা হলে বলে দেবো, সমস্যা নাই। তুমি এখানে প্রশ্নগুলো পড়ো এবং অ্যান্সার করো। হুম। নিচের কোনটি মৌলিক সংখ্যা? তাহলে কোনটা হবে? ভেরি গুড, 47। হ্যাঁ, ঠিকই তো। 2 নম্বর। হ্যাঁ, ভেরি গুড, 53। 143 কে 13 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, আচ্ছা, 11 দ্বারা ভাগ করা যায়। হুম। হুম, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন। ভেরি গুড। 29, ভেরি গুড। পরেরটা। হুম, একটু বড় আছে অবশ্যই এখানে। সাত দ্বারাও যাচ্ছে না, তাই না? যাচ্ছে না, 7 দ্বারা যাচ্ছে না। 321, 53 থাকে, যায় না, ক্লিয়ার। ঠিক আছে। এরপরে 11, যেহেতু 250-র উপরে তো 11 টেস্ট লাগে, 250-র উপরে গেলে তখন 11-13 টেস্ট লাগে। হ্যাঁ, কোন এরপরে আর লাগে না। ঠিক আছে, 11, 250 পর্যন্ত, 250 বা 60-70 হলে তখন 11-13 টেস্ট লাগে। তো তখন 11-তে দিলেই আর হয়ে যায়, 11-তে যাচ্ছে না। ঠিক আছে, 11 দুটো 22, 43 থাকে, হয় না। তাহলে ওটা বাদ দিয়ে এরপরে 53, 53টা দেখা যাক যে 11 দুনো কি তোমার আছে, প্রথমে 3 দিয়ে যায় কিনা। তাহলে 5 আর 3 8, আর 2 10, তাহলে 3 দিয়ে যাবে না। এরপরে আছে 7 দিয়ে যায় কিনা, তাহলে 3 সাথে 21। 3 সাথে 21, আর আছে 43, তাহলে 7 দিয়ে যায় না। তাহলে 11 টেস্ট করতে হবে। তাহলে এখানে 11 দুনো 22, 3 11 33, তার মানে 11 দিয়ে বিভাজ্য। এই খ নাম্বারটা 11 দিয়ে বিভাজ্য, তাহলে এই খটাই মৌলিক নয়। আমি যেখানে আমার উত্তর পেয়ে যাব আর আমার করার দরকার নাই।
ঠিক আছে? তাহলে 253 আমাদের মৌলিক নয়, কারণ এটি 11 দ্বারা বিভাজ্য। বুঝেছো কিনা? এত বড় আসবে না, তারপরেও জেনে রাখলে। হ্যাঁ, এত বড় আসবে না। এটা 38তম বিসিএস। হ্যাঁ, দেখেছো? এটা কোথায় আসছে দেখো তো। হ্যাঁ, 38তম বিসিএস এ। আচ্ছা, এরপরে দেখো, জোড় মৌলিক সংখ্যা কয়টি? হুম, 7 দাগ পড়ো। 7 দাগ পড়ো। ভেরি গুড। 8 দাগ। হুম। তারপর আছে। এর দরকার নেই তোমার, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা বিষয়, ওটা দরকার নেই, বাদ। আচ্ছা, এবার একটু একটু চোখটা বোলাই যাও, তুমি অনুশীলনী গুলো এবার একটু বোলাই যাও। হ্যাঁ। ইয়েস। 2 দাগ। 3 দাগ। ও, না না, ওটা 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 তোমার জানার দরকার নেই, তবে জেনে রাখো। তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখো। বিষয়টা আছে, মৌলিক মৌলিক সংখ্যাকে যদি রুট করা হয়, বুঝছো? মৌলিক সংখ্যাকে রুট করলে সেটা শুধু মৌলিক সংখ্যা নয়, মানে শুধু মৌলিক সংখ্যা বলে কথা নয়, যে যদি পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে রুট করা হয় তাহলে সেটি একটি অমূলদ সংখ্যা। অমূলদ। তুমি মূলদ অমূলদের নাম শুনছো কখনো? হ্যাঁ, তা যাই হোক, এটা একটু জেনে রাখো, যে এখানে বলছে পি একটা মৌলিক, তাহলে রুট পি কি হবে? তাহলে পি যদি মৌলিক হয় তাকে তবে রুট পি হবে একটি অমূলদ সংখ্যা। এটা জেনে রাখো যে রুট করলে মৌলিক সংখ্যা কি রুট হতে বের হতে পারে? বলছি কি, মৌলিক সংখ্যা কি রুটের ভিতর থেকে বের হতে পারে? হ্যাঁ, রুট করলে ওরা কি বের হতে পারবে? রুট করার পরে কি বের হতে পারবে? মনে করো একটা 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে এই সাত সাত কি সুস্থ দেহে বের হতে পারবে? তাই আমার প্রশ্ন। তুমি ভেঙে যাবে না? ভগ্নাংশ হয়ে যাবে না? হ্যাঁ, আমি সেইটাই বলছি, দেখো তো, এইটা আমি 4 লিখলাম, এই 4 কি রুট হতে বের হতে পারবে? রুট, হ্যাঁ, কত হবে? না না, 4 4 16 না। এই 2 এর রুট করলে বর্গমূল করতে হয়, রুট অর্থ বর্গমূল। অর্থাৎ একে 2 দুনো 4, একে ভাঙালে কত হয়? 2 দুনো 4। তার মানে এর বেজ হবে 2, 4 মানে কি 2 স্কোয়ার। তাহলে এই 2 হলো এর রুট। 2 হলো এর রুট মানে বর্গমূল। 4 এর বর্গমূল কত? 2, মানে রুট মানে বীজ বা যেটা বলো 2। হ্যাঁ, তারপরে মনে করো 4 4 16, মানে বর্গ করে যেটা হয়, বুঝছো? যাকে বর্গ করা হয় সেইটা হলো তার বর্গমূল। হ্যাঁ, এই যেমন আছে 16, দেখো 16 কত স্কোয়ারে 16? হ্যাঁ, তার মানে ওই 4 হলো বর্গমূল। খুবই মজা। দেখো, তাহলে এরা সবাই পূর্ণবর্গ না? পূর্ণবর্গ সংখ্যা বোঝো? না, পূর্ণবর্গ সংখ্যা আছে তোমার, যে যেটাকে যেটাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেটাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যেমন 4, 4 একটা পূর্ণবর্গ। তাহলে এখানে আছে এর বর্গমূল করা গেছে, এই যে 2 আকারে, কোনো দশমিক আসে নাই। হ্যাঁ, তারপরে যে 16, 16 একটি পূর্ণবর্গ, একে রুট করেছি, 4 আকারে বেরিয়েছে। এই যে 25, 25 একটি পূর্ণবর্গ, তাহলে 5 বেরোবে। 36, 6 বেরোবে। তারপর 49, 7 বেরোবে। হ্যাঁ, এইরকম 8টা 64, 64 থেকে 8 বেরোবে। এই হলো তোমার পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পেরেছো?
এই বাদে এইসব সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যা বাদে যদি আর কারো মাথায় রুট থাকে, তুমি নির্দ্বিধায় সেই সংখ্যাটা হবে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা মাস্টার্স পাস কমপ্লিট করেও সে অমূলদ সংখ্যা ভালো বুঝতে পারে না, বা অনেকেই ভালো বোঝাতে পারে না। ঠিক আছে, এ পরীক্ষায় প্রায় আসে, ভুল করে। একদম সংক্ষিপ্ত নিয়ম আছে, তোমাকেই বুঝাই দিলাম। যদি রুট হতে, সহজ কথা আছে, যদি রুট হতে সুস্থ দেহে বেরোতে পারে, মানে ওই যে দশমিক আসবে না, সুস্থ দেহে যদি বেরোতে পারে, তাহলে সেটা তোমার আছে পূর্ণ সংখ্যা। সুস্থ দেহ মানে কি, পূর্ণ আকারে, এই যেমন 4 পূর্ণ আকারে 2 বেরিয়েছে, এই যে পূর্ণ সংখ্যা আকারে 2 বেরিয়েছে, 16 পূর্ণ সংখ্যা আকারে 4 বেরিয়েছে, এরকম যদি বেরোতে পারে তাহলে তারা মূলদ, কিন্তু বেরোতে যদি না পারে তাহলে তারা অমূলদ। তা কারা বেরোতে পারবে না? শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যাগুলো বেরোতে পারবে, আর কোনো সংখ্যা বেরোতে পারবে না রুটের ভিতর থেকে। বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। আর আমি অমূল্য সংখ্যা নিয়ে বেশি বললাম না, জাস্ট তোমাকে একটু হিন্টস দিলাম। আচ্ছা, তো আমরা এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা দেখো। 91, 101, 117, 123, হ্যাঁ, এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? দেখো তো মৌলিক সংখ্যা। 101, বাহ, তুমি তো জানো, ভালোই জানো, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এক কোন ধরনের সংখ্যা? মৌলিক, যৌগিক, মূলদ, না মৌলিক যৌগিক কোনোটিই নয়? না না, এক মৌলিক না। আমি কি বলছিলাম, মৌলিক হতে গেলে তার দুইটা উৎপাদক লাগবে, ভিন্ন ভিন্ন রকম। কিন্তু এককে ভাগ করলে তো একই পায়, তা ওকে ভিন্ন দুটো উৎপাদক কি আছে? তাহলে মৌলিক বা যৌগিক কোনোটি নয়। হ্যাঁ, ওকে মূলদ সংখ্যাও বলা যায়, তারপরে বলা হয় যে মৌলিক ও যৌগিক কোনোটি নয়, তাই বললাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মৌলিক সংখ্যা গণনা করা শিখবো, বুঝছো? এই মৌলিক সংখ্যা গণনা ও একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে কিরকম প্রশ্ন হতে পারে, যে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 35 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, 15 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এই মৌলিক সংখ্যা আমরা গণনা শিখবো। এবার আরেকটা এমআর মেথড, হ্যাঁ, আরেকটা ধাপে চলে আসলাম, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা গণনা করতে হয় কিভাবে সেটা। তো এর জন্য আমরা একটা ছক, বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে 44, 22, 32, 23, 21। দেখো, এখানে 44 এই 4 দ্বারা কি বোঝায়? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক আছে 4টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। তারপরে পরের 4 দ্বারা কি বোঝায়? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। হ্যাঁ, তাহলে এই এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, কি কি বলতে পারবে তুমি? আচ্ছা, 11 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, ভেরি গুড। তাহলে এভাবে আমাদের এই ধাপে ধাপে চলে গেছে। ঠিক আছে, তাই বলা হয়েছে 44, 22, 32, 23, 21। এখন পরীক্ষায় যদি আসে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তুমি কিভাবে হিসাব করবে? ভেরি গুড। 4, 4 আর 2 যোগ করলে, কারণ প্রত্যেকটার মান 10, তাহলে 10, 20, 30। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কের মান তখন হয়ে যাবে 10, তাই 10, 20, 30। তাহলে 30 পর্যন্ত আছে, 4 এর 4 8 আর 2 10টা। আচ্ছা, ভেরি গুড। এবার যদি বলি 1 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক আছে? ভেরি গুড। আচ্ছা, যদি বলি আমি 1 থেকে 55 পর্যন্ত কয়টি মৌলিক আছে? হ্যাঁ
বাহ, বাহ, বাহ। না না, 53 তো মৌলিক। কি হলো, 53 মৌলিক না? 16টা। হ্যাঁ, 54 না 55 না। হ্যাঁ, 54 না 55 না, তাহলে মৌলিক সংখ্যা হলো 16টা। ভেরি গুড। আমি তো মনে হচ্ছে আমি তো আবিদাকে পড়াচ্ছি না, আমার মনে হচ্ছে আমি মনে হয় কোনো মাস্টার্স পড়া শিক্ষার্থী, চাকরি প্রার্থীর জন্য পড়াচ্ছি। হ্যাঁ, তুমি তো বেস্ট ভালো উত্তর করছো। আচ্ছা, এবার আমরা অবশ্য দোয়া রইলো, অবশ্য পাবে, তুমি অবশ্যই পাবে। হ্যাঁ, অবশ্যই পাবে। আচ্ছা, তুমি তাহলে একটু এই কিছু অনুশীলনী একটু সলভ করো। এক দেখ পড়ো। হ্যাঁ, 15টা তাই তো? 15টি, ভেরি গুড। দুই দাগ, দুই দাগ বলো। তিন দাগ পড়ো, তিন দাগটা পড়ো, খাতা হেল্প নেওয়া প্রয়োজনে। তিন তিন, দুই তো পড়লে, তিন পড়ো। 90 থেকে 100 বের করছো না? হ্যাঁ, হ্যাঁ। এবার 3 নাম্বার পড়ো। খাতা ব্যবহার করো। আগে 61 থেকে 100 কত আছে সেটা দেখলে পারো। ছয়টার পরে ছয়টা, 6 অঙ্ক পর্যন্ত বাদ দিয়ে পরের 4টা অঙ্ক যোগ করলে, আর এদিকে তুমি 56 থেকে 60 পর্যন্ত কয়টা আছে বের করে নিলে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। 56 থেকে 60 কয়টা? 56 না, 57 না, 58 না, 59 একটা। হ্যাঁ, শুধু 59। কয়টা আছে? ওই ছন্দ মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, 44, 22, 32, 23, 21, ওইখান থেকে শেষ 4টি অঙ্ক নিতে হবে। আর এদিকে 56 থেকে 60 নিলেই হয়ে গেল। কয়টা হয়েছে? ছন্দটা লিখে ফেলালে হয়ে গেছে, যায় তাড়াতাড়ি ছন্দ লিখে ফেলালে। কেন? 50, সে যা হয় হোক, সেটা বড় কথা না, সেটা যা হয় হোক, দুইটা মনে হয় 53 আর 59 না। সেটা কথা না, কথা আছে তুমি আমি বলছি আগে, আগে আছে দশকে যাবা, সেটা আছে কোথায়? 56 থেকে 60। তাহলে হিসাব করো, 56 না, 57 না, 58 না, 59। হ্যাঁ, তাহলে একটা 60 না, তাহলে একটা যোগ, এরপরে ওই ছন্দের দিকে তাকাবা, 44, 22, 32, 23, 21, মানে 23, 21 হচ্ছে লাস্টে। সরি, 23 না, 44, 22, 32, হ্যাঁ 23, 21 লাস্টে। 23, 21 মানে কি ওই 4 না, 70, 80, 90 সহ। তাহলে 23, 21 ওই অঙ্কগুলো যোগ করলে তো হয়ে গেল।
তাহলে দুই আর এক লাস্টের তো যোগ করতেছি, 2 আর 1 3, আর আছে 3 2 5, তাহলে আছে 5 আর 3 8, আর এই এখানে হয়েছিল একটা, তাহলে 9টা। বুঝে বুঝেছো কিনা? আচ্ছা আচ্ছা, তাহলে এবার বলো তো যে সাইডটা কি হবে বলো। হ্যাঁ বলো, একটু আগেই তো বের করলাম, বলো। পূর্বেরটাই তো বের করলাম। 8টা। 60 তো আর নিজে মৌলিক না, তাই না? তাহলে ওই 61 থেকে 70, ওইভাবে আমরা শেষের 4 অঙ্ক যোগ করলে হয়ে যাবে। 61 থেকে 100 পর্যন্ত 4টে অঙ্ক যোগ করলে তো 8টাই হয়, একটু আগে যোগ করলাম। আমরা বিভিন্ন ধর্মের মানুষের উপর নির্ভরশীল। দেখো বইতে কি আছে, দেখি আসো। হ্যাঁ হ্যাঁ, নির্ভরশীল মানে আমরা বিভিন্ন কাজে তাদের প্রয়োজন হয়। হ্যাঁ পেশার, হ্যাঁ পেশার মানুষের উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে জোড় মৌলিক সংখ্যা কয়টি পড়ে যাও, তুমি পড়ে যাও না কেন, পড়ে যাও পড়ে যাও। হুম, 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 হুম। সে যে কয়টা হোক তুমি এগুলো বের করবা, বুঝছো? আমি এখানে অনেক আছে, তুমি এগুলো আছে বের করবা। ওই যে তোমার দেওয়া আছে, বুঝছো? তোমার এইটা মনে হয় আমি তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। ঠিক আছে, আর উত্তরও আছে, দিয়ে দেবা। তো তুমি পারবে, আস্তে আস্তে পারবে। আর ওই 100-র উপরে বেশি যাওয়া লাগবে না, বুঝছো? 100-র উপরে যাওয়া লাগবে না। আচ্ছা, এবার আমরা দেখো এমআর মেথড 6টা দেখি। মৌলিক সংখ্যার অন্তর সমষ্টি গড়, এই ধরনের প্রশ্ন যদি আসে, হ্যাঁ, যেমন 20 ও 90 এর ভিতরে এক দাগের প্রশ্নটা দেখো, এখানে কি বলছে না, আগে সূত্রটা পড়ি, এমআর সূত্র, যে অন্তর থাকলে সংখ্যা দুটির মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলিক সংখ্যার বিয়োগ হবে এবং সমষ্টি হলে যোগ হবে। এটা মাথায় রেখো। তাহলে এক দাগে কি বলছে, 20 ও 90 এর ভিতরে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে 20 এবং 20 এবং 90 এর ভিতরে, মানে এর অর্থ হলো 20-এর উপরে এবং 90 এর নিচে। 20 থেকে বড় মৌলিক আর 90 থেকে ছোট মৌলিক, এই দুটি মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে 20-এর উপরে বড় মৌলিক কত? 20-এর উপরে মৌলিক কত? আর 90 এর ছোট মৌলিক কত? 89। 89, ঠিকই আছে। তাহলে এই যে বের করলাম, এবার বের করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, এই হলো নিয়ম। যে মৌলিক সংখ্যার অন্তর মানে বিয়োগ। হ্যাঁ, 89 বিয়োগ 23 করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাই যদি বুঝতে পারো তাহলে 2 দাগের অ্যান্সারটা করো তো। 2 দাগের অ্যান্সার করো, 2 দাগ কত বলো। হুম, হ্যাঁ বিয়োগ করলে যা হয়। ঠিক আছে, তাই তো হয়। আচ্ছা, তাহলে এটা বৃহত্তম সংখ্যা স্বয়ং করে। আচ্ছা, 3 দাগটা পড়ো। হ্যাঁ, 4 অঙ্কের। ছোটদের অঙ্ক। তুমি একটু আগে কি জানলে? অন্তর মানে কি জানলে? কেন তুমি অন্তর মানে বিয়োগ করলে না? তুমি তো বিয়োগই করলে, দুটি মৌলিক সংখ্যার অন্তর কত, তাহলে বিয়োগ করছো না তুমি?
হ্যাঁ, অন্তর্ফল মানে বিয়োগ, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ছয় অঙ্কের এটা সহজ আছে, তুমি পারবে। ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে পাঁচটা শূন্য, এই ছয়টা শূন্য নাই, ছয়টা শূন্য, হ্যাঁ, পাঁচটা শূন্য, তাই তো। আর আছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে চারটা নয়, এটা বিয়োগ করলে নিম্ন উত্তর পাওয়া যাবে। হুম। আচ্ছা, এরপরে ওই একই ধরনের অঙ্ক, এগুলো তুমি পারবা, সমস্যা নাই, এগুলো পারবে। আমরা একটু অন্য ধাপে চলে যাই। হ্যাঁ, তুমি এইগুলো সব কিন্তু করবে, যেগুলো না পারবে, হ্যাঁ, এগুলো তোমার ইসি দেওয়া আছে, বুঝছো। এই অধ্যায়টা যদি নাও থাকে তা আমি দিয়ে দেবো, যদি নাও থাকে আমি দিয়ে দেবো। এবার দেখো মৌলিক দ্বিজোট ও সহমৌলিক, এমআর মেথড 7 দেখো। এটা এই সহমৌলিকও আইছে তোমাদের ইসে আমি দেখলাম, ওই যে বিভিন্ন মডেল টেস্ট টেস্ট করছে সেখানে সহমৌলিক নিয়েও আলোচনা করছে আমি দেখলাম। তাহলে এখানে সহমৌলিক আর মৌলিক দ্বিজোট, দেখো প্রথমে আমরা জানবো মৌলিক দ্বিজোট বা মৌলিক দ্বিজোড় একই কথা। দুটি পাশাপাশি মৌলিক সংখ্যার অন্তর দুই হলে, দুটি পাশাপাশি মৌলিক সংখ্যার অন্তর দুই হলে তাকে মৌলিক দ্বিজোট বলে। তাহলে মৌলিক দ্বিজোট কি? যদি দুটি পাশাপাশি মৌলিক সংখ্যার অন্তর দুই হয় তবে তাদের কি কি বলে? মৌলিক দ্বিজোট। হ্যাঁ, উদাহরণগুলো দেখো, যেমন পড়ো তো, যেমন হুম, এদের মৌলিক দ্বিজোট কেন বললাম? আচ্ছা, তাহলে বলো তো, 27 এবং 29 কি মৌলিক দ্বিজোট? 27 এবং 29 কি মৌলিক দ্বিজোট? হ্যাঁ। 27 কি মৌলিক সংখ্যা? হবে না, তাহলে মাথায় রাখতে হবে যে দুটোই মৌলিক সংখ্যা হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর মৌলিক ত্রিজোটটা কি? মৌলিক ত্রিজোট হলো যে ওই পাশাপাশি অন্তর দুই, ওই একই কথা, যে পাশাপাশি পাশাপাশি তিনটি মৌলিক সংখ্যার অন্তর দুই হলে তাকে মৌলিক ত্রিজোট বলে। সংখ্যার জগতে একটি মাত্র মৌলিক ত্রিজোট আছে, আর তা হলো কি 3, 5, 7, এই ছাড়া আর কোনো মৌলিক ত্রিজোট নাই, মনে থাকবে তো। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসবো সহমৌলিক। আমি একটু কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? ও, একটু খোঁজ খবর নিছিলাম, কোনো কিছু বললেন না তাই। হ্যাঁ 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 হ্যাঁ। না না, বিজ্ঞাপন দেয়নি। ও আমার বলছিল যে তোর জায়গাটা দেখবো কোথায়, তাই আমি বলছিলাম যে ওই জায়গায়। ও বিজ্ঞাপন না, আমি ছবি তুলতে বলেছি যে আমার একটু পাঠাই দিতি ছবিটা। আসলে যাই হোক, ওর সাথে কথা বলিছি আমি, তাই করছিল যে আপনার সাথে কথা বলছিল। হ্যাঁ, তাকে আপনার সে বন্ধুর খবর কি, তাই করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দেখিনি এখনো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হুম, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা ঠিক আছে। হ্যাঁ, আপনি যেহেতু প্রথমে বলিলেন একজন বন্ধু। দাম সে দেখা যাবে না, আগে আপনার বন্ধু দেখি যাক তো। হ্যাঁ, আমি পরে বলছি না, না একটু ছাড় দিবা না, সমস্যা নাই, ঠিক আছে। হুম, আপনার ওই প্রতিবেশী যদি আপনার একজন বন্ধু হয় তাহলে তো অনেক ভালো, হ্যাঁ, এই জন্য। হ্যাঁ, এটাই, এই ছাড়া তো আর কিছু না, এই ছাড়া আর কি।
তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, তাহলে জানাইন। হয়েছে কি, আমি পারি উঠতেছি না। আমার একটু বাড়ি করতে গেলে যে একটু অন্য জায়গা বাড়ি টাড়ি করা যায় কিনা, তাছাড়া তো পারি উঠতেছি না। যে বাড়ি করি এর ভিতরে, সিটির ভিতরে বাড়ি করি, পারি উঠবো। প্ল্যান ট্যান করতে গেলে আমার সে হইতেছে না লাইন গার্ড। হ্যাঁ, জায়গা তো আরো আছে আরেক জায়গায়, এই জন্য। হ্যাঁ, দেখি। ওই যে আরাফাত আবাসিক, ওই পার। হ্যাঁ হ্যাঁ, ওই পার, ওই পার। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। ওই সব পাশাপাশি আর কি। হুম, হুম, আচ্ছা, তা আমার আপডেট জানাই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, अभी 10 লাইনে। আচ্ছা, তো আমরা এটা আহ, কোথায় ছিলাম? ও, এগুলো আছে অনুশীলনী। তুমি পারবে এই যে কোন জোড়টি সমমৌলিক। হ্যাঁ, এগুলো তুমি মৌলিক দ্বিজোট, এগুলো পারবে। মূলদ অমূলদ আপাতত তোমাকে শেখাবো না, আমরা আরো সামনে এগিয়ে যাই। তাহলে আজকে কিন্তু আহ ও সহমৌলিক, হ্যাঁ সহমৌলিক তো শিখে গেছো। মৌলিক দ্বিজোট শিখছো, মৌলিক ত্রিজোট শিখছো, মৌলিক সংখ্যা গণনা শিখছো, আর মৌলিক সংখ্যা চিনতে শিখছো, মানে কোনটা মৌলিক আর কোনটা মৌলিক না। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের টাইমও শেষ হয়ে গেল। ওকে।